ছাত্রছাত্রীরা, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যাকরণের অন্তর্গত সমাস। আজকে আমাদের আলোচনার বিষয় হলো ব্যাকরণের অন্তর্গত সমাস। তো সমাস আলোচনার প্রথম পাঠ, কারণ তোমরা জানো সমাস অনেক বড় একটি চ্যাপ্টার। আমাদের খুব ধীরে ধীরে যত্ন সহকারে এটি আলোচনা করতে হবে। একদিনে আলোচনা সম্ভব নয়, বেশ কয়েকটি ক্লাস আমাদের এর জন্য প্রয়োজন। তো আজকে আমরা সমাস আলোচনা করব, তার প্রথম পাঠ। তাহলে বন্ধুরা, প্রথমেই আমাদের জেনে নিতে হবে সমাস কি। সংক্ষেপে খুব সহজ করে তোমাদেরকে বলি, পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলিত হবার নামই হলো সমাস। তাহলে কি বললাম? পরস্পর অর্থ সম্পর্কযুক্ত একাধিক পদের এক পদে মিলিত হবার নামকেই বলা হয় সমাস। তাহলে এখানে একটা বিষয় কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, যে সমাসে একাধিক পদের মিলন ঘটে, এক নম্বর। দ্বিতীয়ত কি, প্রতিটি পদের অর্থ থাকে, তাই বলছে অর্থ সম্পর্কযুক্ত, অর্থাৎ যে পদগুলো মিলিত হচ্ছে প্রত্যেকটি কিন্তু অর্থ বিশিষ্ট পদ। এলোমেলো পদের মিলনে কিন্তু সমাস হবে না, এটা তোমাদের মনে রাখতে হবে। তাহলে সন্ধি আর সমাসের একটা পার্থক্য আছে এখানে। সন্ধিতে আমরা দেখেছি ধ্বনিতে ধ্বনিতে মিলন, আর সমাসের ক্ষেত্রে কিন্তু আমরা দেখছি পদে পদে মিলন। এটা হচ্ছে একদম প্রাথমিক ধাপ, সমাস গঠনের একদম প্রাথমিক বক্তব্য, যে অর্থ সম্পর্কযুক্ত পদের মিলন, একাধিক পদের মিলন হচ্ছে সমাস। এবার তাহলে একটা উদাহরণ দিয়ে বিষয়টি তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। যেমন ধরো, রাজার বাড়ি শব্দটা রাজবাড়ি, রাজার বাড়ি। তাহলে রাজবাড়ি শব্দটাকে ভাঙলে আমরা কি পাচ্ছি? রাজার বাড়ি। তাহলে দেখো, রাজা একটা শব্দ, বাক্যে যখন ব্যবহৃত হয় তখন সেটা পদ হয়, তার আগে আমরা তাকে শব্দ বলি। রাজা একটি শব্দ, বাড়ি একটি শব্দ। এবার রাজা, তার সঙ্গে একটা বিভক্তি যুক্ত হয়েছে। তোমরা জানো বিভক্তিযুক্ত শব্দ বাক্যে যখন ব্যবহৃত হয় তখন সেটা হয়ে যাচ্ছে পদ। তাহলে রাজা একটি শব্দ, অর্থাৎ রাজা শব্দটি একটা নির্দিষ্ট অর্থ আছে। বাড়ি একটি শব্দ, বাড়ি শব্দটার নির্দিষ্ট অর্থ আছে, বিশেষ্য, তোমরা জানো এগুলো। রাজার সঙ্গে র, রাজা তার সঙ্গে র বিভক্তি যুক্ত হয়েছে, হয়েছে রাজা। তাহলে রাজার আর বাড়ি মিলিত হয়ে কি হলো? রাজবাড়ি। তাহলে রাজবাড়ি যে শব্দটি আমরা পেলাম, সেই শব্দটিতে রাজা একটি শব্দ রয়েছে, বাড়ি একটি শব্দ রয়েছে, রাজার সঙ্গে র বিভক্তি রয়েছে, মিলনে হয়ে গেল রাজবাড়ি। এটা হলো সমাসবদ্ধ পদ। তাহলে দেখলে অর্থ সম্পর্কযুক্ত পদের একাধিক পদের মিলনে একটি নতুন পদ সৃষ্টি হচ্ছে, সেই পদটি হচ্ছে সমাসবদ্ধ পদ, আর এই মিলন তাকেই বলা হয় সমাস। এবার সমাসের ছোট্ট ছোট্ট কয়েকটি বিষয় তোমাদেরকে জেনে রাখতে হবে প্রথমেই। যেমন ধরো, এই যে সমাস শব্দটা, এই সমাস শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি, আমরা কি পাবো? সম পূর্বক, সম দন্তেস্ব ম, সম পূর্বক, অস ধাতু, অ দন্তেস্ব হসন্ত, অস ধাতু যোগ ও অ প্রত্যয়, অ প্রত্যয়। তাহলে সমাস শব্দের বিশ্লেষণ করলে আমরা কি পাচ্ছি? সম উপসর্গ যোগ
অস ধাতু যোগ অ প্রত্যয়। তাহলে সমাস শব্দটির প্রকৃতি প্রত্যয় তোমরা জেনে গেলে। সমাস শব্দটির একটি সাধারণ অর্থ আছে। সমাস শব্দের সাধারণ অর্থ কি? সমাস শব্দের সাধারণ অর্থ হলো সংক্ষেপ। সমাস শব্দের সাধারণ অর্থ হলো সংক্ষেপ। কেন এরকম অর্থ? দেখো, একাধিক পদ একটি পদে মিলিত হচ্ছে, তাহলে একাধিক পদের সংক্ষিপ্তকরণ ঘটছে ঘটনাটা, তাই বলছে সমাস শব্দের সাধারণ অর্থ হলো সংক্ষেপ। এবার সমাসের কয়েকটি পরিভাষা, অর্থাৎ সমাসের ক্ষেত্রে কতগুলি জিনিস আমাদেরকে মনে রাখতেই হয় সমাস গঠনের সঙ্গে সঙ্গে, যেগুলো আষ্টে পৃষ্ঠে জড়িত হয়ে আছে, সেগুলো হচ্ছে সমাসের পরিভাষা। কি কি? সমসমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এগুলো হচ্ছে পূর্বপদ, উত্তর পদ, এগুলো হচ্ছে সমাসের পরিভাষা। সমসমান পদ, সমস্ত পদ, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, এগুলো হচ্ছে সমাসের পরিভাষা। এই সমসমান পদের মধ্যে আবার পূর্বপদ, উত্তর পদ, দুরকম পদ আমরা দেখতে পাই। কেউ কেউ বলেন পূর্বপদ এবং পরপদ। এবার তাহলে আমাদের জানতে হবে সমসমান পদ কি? সমসমান পদ হলো সমাস গঠনের সময় আমরা বলছি একাধিক পদের মিলন। ওই যে একাধিক পদ, অর্থাৎ যে পদগুলি মিলিত হয়ে সমাস গঠন করছে, সেই পদগুলিকে প্রত্যেকটিকে বলা হয়, সেই পদগুলির প্রত্যেকটিকে বলা হয় আলাদা আলাদা করে সমসমান পদ। তাহলে সমসমান পদ কি? যে পদগুলি মিলিত হয়ে সমাস গঠিত হয় তাদের প্রত্যেককেই বলা হয় সমসমান পদ। তাহলে দেখো, ওই আগেই রাজার বাড়ি সমান সমান রাজবাড়ি, তাহলে রাজবাড়ি শব্দটি গঠন করবার সময় আমরা ব্যবহার করেছিলাম কি? রাজার বাড়ি। সেখানে তাহলে রাজা, ওটি একটি সমসমান পদ, বাড়ি, ওটি একটি সমসমান পদ, আর রাজার সঙ্গে র একটা বিভক্তি রয়েছে, ওটা বিভক্তি। তাহলে রাজা একটি সমসমান পদ, বাড়ি একটি সমসমান পদ, এদের মিলনে কি হলো? রাজবাড়ি। রাজবাড়ি হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমাসবদ্ধ পদ কি? সমসমান পদগুলি মিলিত হয়ে যে পদ গঠন করছে সেটি হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। সমসমান পদগুলি মিলিত হয়ে যে পদ গঠন করছে তাকে বলা হয় সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে সমসমান পদ কি বুঝলে? সমস্ত পদ কি বুঝলে? আর একটা জিনিস পড়ে রইল কি? ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। এটা তাহলে কি? দেখো, সমস্ত পদ গঠন করবার সময় সমসমান পদ বিভক্তি, কখনো কখনো অনুসর্গ ইত্যাদি যোগ হয়ে সমস্ত পদ গঠন করছে। সমসমান পদ বিভক্তি বা অনুসর্গ ইত্যাদি যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে যুক্ত করছে, সেই বাক্য বা বাক্যাংশটিকে বলা হচ্ছে বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য। তাহলে আবার অন্যভাবে বলি, সমসমান পদ বিভক্তি বা অনুসর্গ ইত্যাদির মাধ্যমে যে বাক্য বা বাক্যাংশ গঠন করছে, সেই বাক্য বা বাক্যাংশটিকে বলা হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে আবার সেই উদাহরণটাতেই চলে আসি।
রাজার বাড়ি, রাজা বিশেষ্য পদ, র বিভক্তি, বাড়ি বিশেষ্য পদ। তাহলে রাজার বাড়ি, এই যে বাক্যাংশটি, এটি হলো বিগ্রহ বাক্য বা ব্যাস বাক্য, যাদের মাধ্যমে তৈরি হয়েছে রাজবাড়ি সমস্ত পদ। ঠিক আছে, অন্য একটা বলি, রথ দেখা, রথ কে দেখা, রথ কে দেখা, রথ কেটা হচ্ছে বিভক্তি, দেখা ক্রিয়াপদ। তাহলে রথ কে দেখা, এই যে খণ্ডবাক্যটি, এটি হচ্ছে বিগ্রহ বাক্য। ঠিক আছে, বাক্য বা বাক্যাংশ যেটা গঠিত হচ্ছে সমস্যমান পদ, বিভক্তি, অনুসর্গ ইত্যাদির মাধ্যমে, সেটাই হচ্ছে কি হচ্ছে, সেটাই হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। তাহলে সমাসের প্রাথমিক যে ধারণা, সেই ধারণাটা বুঝতে পারলে এবার আমরা সমাস কত রকমের সেটা আলোচনা করি। প্রথমেই আমি বলে নিয়েছিলাম সমাস কিন্তু অনেক বড় একটি চ্যাপ্টার, কাজেই আমাদের একটু একটু করে ভেঙে ভেঙে আলোচনা করতে হবে। বিভিন্ন প্রকার সমাস আছে, যেমন তৎপুরুষ সমাস, দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, অলোপ সমাস, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, এরকম বিভিন্ন প্রকার কিন্তু সমাস আমাদের আলোচনার বিষয়বস্তু। দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, দ্বিগু সমাস, অব্যয়ীভাব সমাস, কর্মধারয় সমাস, বহুব্রীহি সমাস, নিত্য সমাস, বাক্যাশ্রয়ী সমাস, অলোপ সমাস, নানা প্রকারের সমাস আমরা আমাদের বিষয়বস্তুর মধ্যে পেয়ে যাব। তাহলে আজকে আমরা আলোচনা করি দ্বন্দ্ব সমাস নিয়ে। দ্বন্দ্ব মনে রাখবে, দয় বয় নয় দয় ব, দয় বয় দন্তে নয় দয় ব। আমি বানানটা এই কারণেই বললাম, এটা করতে গিয়ে তোমাদের কিন্তু ভুল হয়। দ্বন্দ্ব সমাস। আচ্ছা, দ্বন্দ্ব শব্দের সাধারণ অর্থ কি? আমরা দ্বন্দ্ব বলতে কি বুঝি? দ্বন্দ্ব বলতে আমরা ঝগড়া, বিবাদ, কলহ এগুলোকে বুঝি, তাই না? দ্বন্দ্ব শব্দের আক্ষরিক অর্থ বা সাধারণ অর্থ হচ্ছে কলহ বা বিবাদ। কিন্তু সমাসের ক্ষেত্রে দ্বন্দ্বের অর্থ তা নয়। সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব বলতে আমরা বুঝি জোর। আমরা বলি না জোড়া, জোর অর্থাৎ বর্গীয় জয় ওকার ডয় শূন্য, জোর বা যোগ বা মিলন। দ্বন্দ্ব বলতে সমাসের ক্ষেত্রে আমরা জোর, বর্গীয় জয় ওকার ডয় শূন্য, জোর অর্থাৎ দুই যাকে বলি তাকে বুঝি। তাহলে এবার চলো দ্বন্দ্ব সমাস কাকে বলে একটুখানি আমরা জেনে নিই। সমাসের প্রথমেই কিন্তু আমি বলেছিলাম সমাস হচ্ছে পদের উপরে নির্ভরশীল, অর্থাৎ অর্থ সম্পর্কযুক্ত পদের মিলন হচ্ছে সমাস। সন্ধির সঙ্গে এটাই পার্থক্য, তাই পদ কথাটা মাথায় রাখতে হবে আমাদের। যে সমাসে পূর্বপদ এবং পরপদ, পরপদ মানে উত্তরপদ, পূর্বপদ এবং পরপদ উভয় পদের অর্থই সমানভাবে গুরুত্বপূর্ণ বা প্রাধান্য পায়। তাহলে যে সমাসে পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদের অর্থই সমানভাবে গুরুত্বপূর্ণ বা প্রাধান্য পায়, সেই সমাসকেই বলা হচ্ছে দ্বন্দ্ব সমাস। কেন আমি পদটা বারবার করে বলছি? কোনো কোনো সমাসে দেখবে পূর্বপদের অর্থটা প্রাধান্য পায়, কোনো কোনো সমাসে দেখবে পরপদের অর্থটা প্রাধান্য পায়।
কোনো কোনো সমাসে উভয় পদের অর্থই সমান গুরুত্বপূর্ণ, কোনো কোনো সমাসে দেখবে পূর্বপদ পরপদ কোনো অর্থই গুরুত্বপূর্ণ না হয়ে নতুন অর্থপূর্ণ একটি পদ বা শব্দ গঠিত হয়। তার জন্যই আমি পদের কথাটা বারবার করে বলছি। তাহলে দ্বন্দ্ব সমাসে আমরা কি দেখলাম? যে উভয় পদের অর্থই সমানভাবে গুরুত্বপূর্ণ। এই দ্বন্দ্ব সমাসও কিন্তু বিভিন্ন প্রকার হয়। আজ একটা উদাহরণ প্রথমে বলি। ঘরে বাইরে, ঘরে ও বাইরে, বাবা মা, বাবা ও মা, ভাই বোন, ভাই ও বোন। এখানে ও এবং আর এই অব্যয়গুলো দ্বারা দুটি পদ যুক্ত হয়। সংযোজক অব্যয়গুলো তোমরা জানো, এবং ও আর এই অব্যয়গুলো দ্বারা পূর্বপদ এবং পরপদ উভয় পদ সংযুক্তিকরণ ঘটে। তাহলে দ্বন্দ্ব সমাসের কয়েকটি ভাগ আছে, সেগুলো তোমাদের একটু জানতে হবে। যেমন ধরো সমার্থক দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব, বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, এক শেষ দ্বন্দ্ব, এরকম নানা প্রকার দ্বন্দ্ব সমাস কিন্তু আছে। সমার্থক দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব, বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, এক শেষ দ্বন্দ্ব, এরকম নানা প্রকার দ্বন্দ্ব সমাস আছে। এবার একটু ছোট্ট ছোট্ট করে বলে দিই তোমাদের। সমার্থক দ্বন্দ্ব নামটার মধ্যে কি রয়েছে? সম অর্থ। তাহলে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং উত্তরপদ উভয় পদের অর্থই সমান, অর্থাৎ একই অর্থ প্রকাশ করে উভয় পদই, সেটা হচ্ছে সমার্থক দ্বন্দ্ব। যেমন ধরো চিঠিপত্র, চিঠি ও পত্র, চিঠি মানেও যা, পত্র মানেও তাই, আমরা বলি পত্র লিখি। আত্মীয় স্বজনকে একটি পত্র প্রেরণ করো, একটি চিঠি প্রেরণ করো। রাজা বাদশাহ, রাজা এবং বাদশাহ, তাহলে রাজার অর্থ যা, বাদশার অর্থ তা। তাহলে এখানে দেখা যাচ্ছে সাধন ভজন, সাধন এবং ভজন। তাহলে যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং উত্তরপদ উভয়ের অর্থই সমান, সমান অর্থ প্রকাশ করছে, তাকে বলছে সমার্থক দ্বন্দ্ব। আবার সমার্থক দ্বন্দ্বের একটুখানি অন্যরকম, প্রায় সমার্থক দ্বন্দ্ব, এটা আমরা ভাঙতে পারি, প্রায় সমার্থক দ্বন্দ্ব সমাস বলে আরেকটি ভাগ করতে পারি। অর্থাৎ দুটো পদ সম অর্থের না হলেও প্রায় সমার্থক। যে দ্বন্দ্ব সমাসের পূর্বপদ এবং উত্তরপদ উভয়ের অর্থই প্রায় সমান, তাকে বলা হয় প্রায় সমার্থক দ্বন্দ্ব। যেমন ধরো হাট বাজার, হাট ও বাজার, আমরা জানি হাট আলাদা বাজার আলাদা, তাই না? কিন্তু দুটো জায়গাতেই তো প্রায় একই রকম কাজই হচ্ছে। গল্প গুজব, গল্প ও গুজব, তাহলে হাট বাজার, গল্প গুজব প্রায় সমার্থক দ্বন্দ্ব। তাহলে সমার্থক দ্বন্দ্ব এবং প্রায় সমার্থক দ্বন্দ্ব দুটোই কিন্তু একই প্রায়। অলোপ দ্বন্দ্ব, অলোপ অর্থাৎ লুপ্ত হয় না যা, যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না, তাকে বলা হয় অলোপ দ্বন্দ্ব সমাস। যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদের বিভক্তি লুপ্ত হয় না, তাকে বলা হয় অলোপ দ্বন্দ্ব সমাস। যেমন ধরো ঘরে বাইরে, ঘরে ও বাইরে, ঘরে এ বিভক্তি আছে ও বাইরে বিভক্তি কোনো লুপ্ত হলো না। হাতে কলমে, হাতে ও কলমে, হাতে কলমে শব্দটার মধ্যে হাতে এ বিভক্তিটা রয়েছে, আর সৃষ্টি হচ্ছে কিভাবে? হাতে, ওখানেও এ বিভক্তি রয়েছে, তাহলে বিভক্তি কিন্তু লুপ্ত হলো না। হাতে কলমে, ঘরে বাইরে, এগুলো হচ্ছে অলোপ দ্বন্দ্ব, অর্থাৎ যে দ্বন্দ্ব সমাসে
পূর্বপদের বিভক্তি লুপ্ত হচ্ছে না, তাকে বলা হচ্ছে অলোপ দ্বন্দ্ব। বিপরীতার্থক দ্বন্দ্ব কি? যে দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং উত্তরপদ দুয়ের বিপরীত অর্থকে বোঝাচ্ছে। যে দ্বন্দ্ব সমাসে দুটি পদ যারা বিপরীতার্থক হয়ে থাকে তাদেরকে বলা হয় বিপরীতার্থক দ্বন্দ্ব। পাপ পুণ্য, পাপ ও পুণ্য দুটোই বিপরীত বিপরীত অর্থ। দিন রাত, দিন ও রাত বিপরীতার্থক দ্বন্দ্ব। হাসি কান্না, মরা বাঁচা এগুলো হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব কখনো কখনো দেখা যায়। আমরা জানি সমাসে একাধিক পদ এবং সাধারণত দুটি পদ। কখনো কখনো দেখা যায় দুইয়ের অধিক পদ যুক্ত হয়ে বা দুইয়ের অধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস গঠিত হচ্ছে তাদেরকে বলা হচ্ছে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। দুইয়ের অধিক পদের মিলনে যে দ্বন্দ্ব সমাস গঠিত হচ্ছে তা হলো বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। আমরা বলে থাকি না, রূপ রস গন্ধ স্পর্শ, একসঙ্গে বলে দিলাম। রূপ কমা রস কমা গন্ধ কমা ও স্পর্শ, তাহলে ও যুক্ত হলো এখানে। রূপ রস গন্ধ ও স্পর্শ একসঙ্গে হয়ে গেল রূপ রস গন্ধ স্পর্শ। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, রাম কমা বা হাইফেন দিতে পারি, লক্ষ্মণ হাইফেন ভরত, শেষেরটার আগে ও বসিয়ে দিলাম, ও শত্রুঘ্ন। এগুলো হচ্ছে বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব সমাস। একশেষ দ্বন্দ্ব, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। একশেষ দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব সমাসটা কি? যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে বহুবচনান্ত একটি পদ থাকে সেই দ্বন্দ্ব সমাসকে বলে একশেষ দ্বন্দ্ব। অনেকগুলো পদ নিয়ে দ্বন্দ্ব সমাস, সেই অনেকগুলো পদের মধ্যে একটি পদের বহুবচনান্তক, একটি বহুবচনান্তক পদ থেকে যায়। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির মধ্যে বহুবচনান্তক একটি পদ থেকে যায় সেই দ্বন্দ্ব সমাসকে বলা হচ্ছে একশেষ দ্বন্দ্ব। মনে রাখতে হবে। যেমন ধরো আমরা, আমরা কি হচ্ছে? সে, তুমি ও আমি সব মিলে হচ্ছে আমরা। সে, তুমি, আমি সব মিলিয়ে হচ্ছে এই তিনটে পদের মিলনে হচ্ছে আমরা, তাই তো? কিন্তু আমরা শব্দটা দেখো, আমি তার বহুবচন আমরা, সে তার বহুবচন তাহারা, তুমি বহুবচন তোমরা। কিন্তু আমরা যখন বলছি সেখানে তোমরাও নেই, তাহারাও নেই, আমি তার বহুবচন আমরা। তাহলে যে দ্বন্দ্ব সমাসে একাধিক পদগুলির মধ্যে একটি বহুবচনান্তক পদ থেকে যাচ্ছে, তাহলে আমি এর বহুবচনান্তক পদটাই ওখানে থেকে গেল, এটা হলো আমরা। তাহলে দ্বন্দ্ব সমাস আলোচনা করলাম। সমার্থক দ্বন্দ্ব, অলোপ দ্বন্দ্ব, বহুপদ নিষ্পন্ন দ্বন্দ্ব, বিপরীতার্থক দ্বন্দ্ব, একশেষ দ্বন্দ্ব এবং প্রায় সমার্থক দ্বন্দ্ব। এই দ্বন্দ্ব সমাসের এই বিভাগগুলো আমরা আলোচনা করলাম। তাহলে আজকে সমাসের প্রথম পাঠের আলোচনায় আমরা কি করলাম? সমাস কাকে বলে, সমাস সম্পর্কে গুটিকত ছোট ছোট ধারণা এবং দ্বন্দ্ব সমাসটা আমাদের আলোচনার বিষয়ের মধ্যে আমরা আনতে পারলাম। তাহলে আজকের প্রশ্ন, কয়েকটি প্রশ্ন কি হতে পারে? সমাস কাকে বলে? সমাসের সাধারণ অর্থ কি? সমসমান পদ, সমস্ত পদ, ব্যাসবাক্য কাকে বলে? দ্বন্দ্ব সমাস কাকে বলে? একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে? বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? সমার্থক দ্বন্দ্ব সমাস কাকে বলে? অলোপ দ্বন্দ্ব সমাস কাকে বলে? তাহলে আজকে সমাসের প্রথম
পাঠ আমরা এখানেই শেষ করলাম।